গল্পের নাম শেষ রাত, পর্ব সংখ্যা ৩, লেখা সাইয়ারা হোসেন কায়নাত। তুলতুল ওনার প্রথম সংসারের মেয়ে না, বরং আমি ওনার প্রথম এবং একমাত্র স্ত্রী। আর তুলতুল ওনার বড় বোনের মেয়ে, যে কিনা তুলতুলকে জন্ম দিতে গিয়েই মারা গেছে। তবে হ্যাঁ, তুলতুল এখন থেকে আমাদের মেয়ে। আমার মনে হচ্ছে আপনার মাথায় কিছু ভুল ধারণা বাসা বেঁধেছিল আন্টি। আশা করি সেই ভুল ধারণা এখন চলে গেছে। আর আন্টি, আপনি তো বড় মানুষ, তাই বলবো অবুঝের মতো সঠিক বিষয় না জেনেই কাউকে কিছু বলবেন না। আন্টি মুখ অন্ধকার করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। মুখ দিয়ে আর দ্বিতীয় কোনো বাক্য বের করার সাহস বের হয়ে পেলেন না। আমি পিছন ঘুরে ড্রয়িং রুমের জন্য পা বাড়াতে মুখোমুখি হলাম ধ্রুব। দারুণ শান্ত শীতল তার চাহনি। চোখ দুটো যেন কিছু বলতে চাইছে আমাকে, কিন্তু কি? আমি বুঝতে পারলাম না। আমার চোখাচোখি হতেই ওনার দৃষ্টি নামিয়ে নিলেন। পাশে ভাইয়া তুলতুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মলিন হাসলাম, হাত বাড়িয়ে তুলতুলকে নিজের কাছে নিতে চাইলাম। তুলতুল অনায়াসে আমার কোলে আসলো। আশ্চর্যজনকভাবে মেয়েটা আমার কোল থেকে হাত বাড়িয়ে আন্টির কোলে যাওয়ার জন্য মারিয়া হয়ে উঠল। আমি কপাল কুঁচলাম। একটু আগেই তো আন্টি তুলতুলকে তুচ্ছ করে কথা বললেন, আর এই মেয়ে কিনা তার কোলে যেতে চাইছে। আমাকে অবাক করে দিয়ে আন্টি হাসি মুখে তুলতুলকে কোলে নিলেন। খুব আদরে গলায় কথা বলতে লাগলেন তুলতুলির সঙ্গে। আমি নিঃশব্দে দেখলাম, কিন্তু তেমন কিছু বললাম না। ধ্রুবর দিকে ফিরে তাকাতে খেয়াল করলাম তিনি এখানে নেই, চলে গেছেন হয়তো কিছুক্ষণ আগে। আমি আর সেদিকে পাত্তা দিলাম না। উনি ওনার মতো থাকবেন, আমি তার বিষয়ে কোনো প্রকার নাক গলাবো না। এটাই তো ছিল আমাদের শর্তে। আমি ছোট একটা শ্বাস ফেলে মায়ের সঙ্গে চলে গেলাম। রাতে খাবার শেষ হয়েছে প্রায় ঘন্টাখানেক আগে, তবুও আমি ড্রয়িং রুমের ঠায় বসে আছি। এর কারণ হলো আমার রুমে যেতে ইচ্ছে করছে না। ধ্রুব আমার রুমে থাকায় অস্বস্তি বোধ করছি খুব। ভেবেছিলাম তুলতুল আমাদের সাথেই থাকবে আমার রুমে, কিন্তু তার হলো না। তুলতুল ভাইয়ের গলা জড়িয়ে ধরে অনেক আগেই ভাইয়ের রুমে ঘুমিয়ে গেছে। খুব চেষ্টা করেও তাকে আনা গেল না। আর কোনো উপায় না পেয়ে হতাশ হয়ে আমার রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। রুমের পাশে বেশ খানিকটা সময় পায়চারি করে অবশেষে রুমে গেলাম। রুমের ভিতরে আসতেই আমার মেজাজ খারাপ হলো। তরতর করে মাথায় রক্ত উঠে গেল। শরীরের প্রতিটা শিরায় শিরায় বয়ে গেল অবাঞ্ছিত রাগ, জেদার ক্ষোভ। জীবনে প্রথম আমার এতটা রাগ উপলব্ধি করলাম। রাগের চোটের সাথে সাথে আমার মাথায় যন্ত্রণা শুরু হলো। কোনো কিছু না ভেবেচিন্তে ছো মেরে ধ্রুবর হাত থেকে আমার ডায়েরিটা ছিনিয়ে নিলাম। ধ্রুব মাথা তুলে নির্বিকার ভঙ্গিতে আমার দিকে তাকালেন। থরথর করে কাঁপতে লাগলো আমার হাত। হাতের ডায়েরিটার দিকে এক নজর তাকিয়ে রাগে গর্জে উঠে পড়লাম। আমার ডায়েরি ধরার অনুমতি আমি কাউকে দিইনি। আপনার মধ্যে কি এই কমন সেন্সটুকু নেই যে কারো পারমিশন ছাড়া তার পার্সোনাল জিনিস ধরতে হয় না? তুলতুলের আম্মু, আমি শুধুমাত্র বোরিংনেস কাটানোর জন্য ডায়েরিটা সামনে দেখে পড়তে বসেছিলাম। ধ্রুব সহজ সরল স্বীকারোক্তি আমার রাগ বৃদ্ধির কারণ হলো। পুরনো বিষাক্ত স্মৃতিগুলোর কথা মনে পড়তেই রাগ বাড়তে লাগলো। আমি এমনটা ছিলাম না, এখনই না, কখনোই না। রাগ প্রকাশ করা আমার স্বভাবের মধ্যে কখনোই ছিল না, কিন্তু আজ পারলাম না নিজের রাগ সামলিয়ে রাখতে। কিছুতে পারলাম না আমি নিজেকে কন্ট্রোল করতে। কারো পার্সোনাল ডায়েরি পড়া কোনো গল্পের বই পড়ার মতো না। নিজের বোরিংনেস কাটানোর জন্য হয়তো গল্পের বই পড়া যায়, তবে কারো একান্ত ব্যক্তিগত অনুভূতিগুলোর ব্যবহার করা মোটেও সামান্য বিষয় না। আমি রাগে ফুঁসতে লাগলাম, তবে ধ্রুব মাঝে কোনো প্রকার ভাবান্তর ঘটল, ঠিক যেন সাদাবের মতো নির্বিকার নির্লিপ্ত। সব কিছু স্বাভাবিক যেন কিছুতেই হয়নি, কিছু ঘটেইনি এখানে। আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন তুলতুলে আম্মু। ডায়েরি পড়ায় কোনো সমস্যা হওয়ার কারণ তো আমি দেখছি না। আপনার প্রাক্তনের কথা তো আমি আগে থেকে জানি, তবে আপনার প্রাক্তন যে এতটা বেপরোয়া তা এখন জানলাম। আমার রাগের পরিমাণ আরও বৃদ্ধি পেল। কিছু বলার শক্তি পেলাম না, গলার মাঝে আটকে গেল সকল কথা। অসহায় বোধ করলাম। রাগ প্রকাশ করতে না পেরে দু চোখ দিয়ে উপচে পড়তে লাগলো নোনা জল। আরও কোনো কথা না বাড়িয়ে ছুটে চলে আসলাম বারান্দায়। দরজা লাগিয়ে নিজেকে বন্দি করে নিলাম অন্ধকার বারান্দার মাঝে। এই অন্ধকারটাই এখন আমার শান্তির জায়গা, স্বস্তি নিঃশ্বাস ফেলার জায়গা। 21 দিন আগের স্মৃতিগুলো চড়ে বসলো মাথায়। বিচ্ছেদের দাওয়ানে পড়তে লাগলো আমার মন। কে বুঝবে এই অসহ্য যন্ত্রণা? মানুষটা কি আদৌ জানতে পেরেছে আমার বিয়ের কথা? সত্যি সত্যি আমাদের বিচ্ছেদের কথা, আমার ব্যর্থতা আর তার বেখেয়ালি কথা। বারান্দার এক কোণে চুপটি মেরে বসলাম। মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। বিষাক্ত স্মৃতিগুলো মস্তিষ্কের দিশেহারা হয়ে ছুটে চলছে। সব কিছু যেন এলোমেলো লাগলো। 21 দিন আগে আচমকায় চোর টান পড়ায় আমি মাথা তুলে তাকালাম। সাথে সাথে ছোট্ট বাচ্চা একটা মেয়ে তার আদো আদো গলায় মাম্মা বলে ডাকলো আমায়। আমি থমকে গেলাম। অদ্ভুত এক অনুভূতির সঙ্গে পরিচিত হলাম। জীবনে প্রথম মাম্মা ডাকা শোনার এক অদ্ভুত অনুভূতি। হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করলাম খুব। বাচ্চা মেয়েটা আবারও আমায় মাম্মা বলে ডাকলো। আমি তার মাথায় হাত বুলিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে একা কেন বাবু?
আমার কথা শুনে মেয়েটা কি বুঝলো জানি না, তবে দেখে মনে হলো বেশ খুশি হয়েছে। আমার জামা টেনে ধরে কোলে উঠতে চাইল। ছোট বাচ্চা আমার বরাবরই খুব ভালো লাগে, আর এই মেয়েটা একটু বেশি মায়াবী আর কিউট, তাই হয়তো আমার মন খারাপ নিমিশে উবে গেল। আমি তাকে কোলে নিতেই এক মধ্যবয়সী মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। নতুন নতুন হাঁটা শিখেছে তো, তাই বাইরে আসতে বেশি তরতর করা শুরু করেছে পাখনাটা। আমি নিখুঁত চোখে দেখতে লাগলাম ভদ্রমহিলাকে। কেন যেন খুব পরিচিত মনে হচ্ছে। তিনিও আমার দিকে কীভাবে যেন তাকিয়ে আছেন। খানিকটা সময় পর ভদ্রমহিলা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি অনন্যা? তোমার মায়ের নাম নাহার না? আমি চমকালাম। থমথমে গলায় ছোট করে হুম বললাম। সঙ্গে সঙ্গে তিনি আমার পাশে বসে পড়লেন। খুশিতে হাত ধরে আমাকে হালকা জড়িয়ে ধরে বললেন, আমি তোর মণি আন্টি, ভুলে গেছিস? ছোটবেলাতে মণি আন্টি বলে জান দিয়ে দিতি। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। মেয়েটা এখনও আমার কোলে বসে আছে, আমার চুলগুলো নিয়ে খেলছে। আমি কিছুটা সময় চুপ থেকে ভাবলাম, তারপর হাসি মুখে বললাম, চেনা চেনা লাগছিল, কিন্তু অনেকদিন পর দেখলাম তোমায়, তাই প্রথম চিনতে পারিনি। কিন্তু এই বাবুটা কে? আমার নাতনি পূর্ণতা, ডাকনাম তুলতুল। আমি হাসলাম। তুলতুলের নরম গালে হাত রেখে বললাম, তুলতুল নাম কে রাখলো? অনেক কিউট নাম। কে আবার ধ্রুব? আমি মৃদু হাসলাম। তুলতুলকে নিজের সাথে মিশিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, তুলতুল কি মোহনা আপুর মেয়ে? আমার কথা শোনার সাথে সাথে খেয়াল করলাম মণি আন্টির চোখে জল এসে পড়ল। আমি কৌতূহলের চোখে চেয়ে রইলাম ওনার দিকে। তিনি কিছুটা সময় নিয়ে মলিন মুখে বললেন, মোহনার মেয়ে, কিন্তু মোহনা বেঁচে নেই অনু। তুলতুলের জন্মের কয়েক ঘন্টার মাথায় আমার মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে। আমি থমকে গেলাম। হঠাৎ করেই যেন গুলিয়ে গেল সবকিছু। ছোটবেলায় মোহনা আপুর কাছে এটা ওটা নিয়ে বায়না করেছি অনেক। দেখা হলেই তার পিছু পিছু লেগে থাকতাম। যেদিন শুনেছিলাম ওনারা সবাই ঢাকা থেকে চলে যাবেন, সেদিন খুব কান্না করছিলাম, শুধুমাত্র মোহনা আপুর জন্য। আর শুনছি সেই হাস্যজ্জ্বল কিশোরীটা নেই। বুকটা ধক করে কেঁপে উঠল আমার। 15 বছরে একটা বারও দেখার সুযোগ পেলাম না মোহনা আপুর। তবুও সেই পুরনো মায়াটা আবারও জাগ্রত হলো। চুলে টান পড়ায় আমার হুঁশ ফিরল। তুলতুলের দিকে তাকাতে মন খারাপেরা জেঁকে বসলো আমার মাথায়। তুলতুলের কথা ভেবেই বিষাদে ছেয়ে গেল আমার মন। মা ছাড়া কীভাবে ছিল এইটুকু বাচ্চা মেয়েটা, আর বাকিটা জীবনই বা কীভাবে থাকবে? নিজেকে কোনো রকম সামলিয়ে ক্ষীণ স্বরে প্রশ্ন করলাম, তুলতুলের বাবা কোথায়? মণি আন্টি তাচ্ছিল্যের ভঙ্গিতে হেসে বলল, বিয়ে করেছে 2 মাস হলো। তুলতুল এতদিন আমার কাছে ছিল, কিন্তু ওর বাবার বিয়ের পর ওনাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তুলতুল নিয়ে একেবারের জন্য ঢাকা চলে এসেছে। আমি চাই না তুলতুল ওর বাবার পরিচয় জানো। যে কিনা নিজের সন্তানের কথা ভাবার সময় পায় না, তার পরিচয় নিয়ে বড় না হয় ভালো। দীর্ঘশ্বাস ফেললাম আমি। আর কোনো কথা বাড়ালাম না এই বিষয় নিয়ে। মণি আন্টি আর তুলতুলকে নিয়ে বাসায় চলে আসলাম। এতগুলো বছর পর মণি আন্টিকে দেখে আমার মা কেঁদে কুটে বুক ভাসালেন। তারপর সবাই মিলে আবারও পুরোনো দিনের মতো আড্ডার আসর জমালেন। তবে এবার নতুন সদস্য হিসেবে তুলতুল আছে সবার মাঝে। এতে যেন সবার আনন্দের পরিমাণ আরও দ্বিগুণ হলো। কি অদ্ভুত মায়া জড়িয়েছে মেয়েটা আমার সাথে। প্রতিদিন আমার সাথে দেখা না করলেই তার চেঁচামেচি শুরু হয়। খেলাধুলা, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে সারাক্ষণ মাম্মা মাম্মা বলেই কান্নাকাটি করে মেয়েটা। জেদ নিয়ে বসে থাকি সারাদিন। মণি আন্টি বাধ্য হয়ে তুলতুলকে নিয়ে প্রতিদিন আমাদের বাসায় আসেন। ঘণ্টাখানেক সময় থেকে চলে যেতে চাইলে আবার তুলতুলে পাগলামো শুরু হয়। এভাবে যাচ্ছিল কিছুদিন। তারপর একদিন হুট করে মণি আন্টি আম্মুর কাছে তার ছেলের জন্য আমার হাত চাইলেন। আমাকে তার ছেলের বউ করে তুলতুলের মা হওয়ার সুযোগও দিতে চাইলেন। আমার হাত ধরে অনুরোধ করলেন তিনি। তবে আমি কিছু বললাম না। হতভম্ব হয়ে শুধু শুনে গেলাম মণি আন্টির কথা। রাত হতেই অস্থির হয়ে গেলাম সাদাবকে খুঁজতে। বারবার ফোন করে তার সাথে কথা বলতে চাইলাম, কিন্তু অসহায় হলো আমার ভাগ্য। বরাবরের মতোই ব্যর্থ হলাম সাদাবের সাথে যোগাযোগ করতে। এই প্রথম ভীষণ কষ্ট হলো সাদাবের ব্যাকুলিতে। তার বেপরোয়া স্বভাবের জন্য নিজেকে খুব দুর্ভাগা মনে হলো। ঘরবন্দি করে নিলাম নিজেকে। দিনের পর দিন হন্যে হয়ে সাদাবের সাথে একটু কথা বলার সুযোগ খুঁজে বেড়াতাম। রাতের পর রাত নির্ঘুম কাটাতে লাগলাম। কান্না করে 2 চোখ বুলিয়ে আবারও চোখে পানি ঝাপটা দিতে বসে থাকতাম। তবু ফিরে পেলাম না আমার ভালোবাসা, আর না যোগাযোগ করতে পারলাম সাদাবের সঙ্গে। অভিমান নিয়ে বলা আমার কথাটা যেন এবার সত্যি হতে লাগলো। সত্যি মনে হতে লাগলো সাদাব ট্যুর থেকে ফিরে এসে আমাকে আর পাবে না। অভিমানে বলা কথা এভাবেই সত্যি হয়ে যাবে জানলে কখনোই মুখ দিতে এই কথা বের করতাম না। আর অন্যদিকে তুলতুলের প্রতি আমার মায়া জন্মে গেল। মেয়েটা আমার কাছে মায়ের ভালোবাসা খুঁজে বেড়াতো, আর মণি আন্টি তার ভালোবাসার কাছে আমি বরাবরই অসহায়। কোনো কিছুই আর আটকানো সম্ভব হলো না। একদিন হুট করে মণি আন্টি ফোন করে বললেন, অনুমা, একটু কষ্ট করে তোদের বাসার কাছে যে রেস্টুরেন্ট আছে সেখানে যাবি? আর 3 দিন পরেই তো বিয়ে। আমি চাই দুপুর সাথে বিয়ের আগে তুই একবার দেখা করে নে। আমার এই অনুরোধটা তুই রাখ।
অনুরোধ, ওনার মুখে কি অনুরোধ শব্দটা মানায়? মোটেও না। যে মানুষটা আমাকে নিজের মেয়ের জায়গায় বসিয়েছে, আদৌ কি তার কথার বিপক্ষে যাওয়া আমার পক্ষে সম্ভব? আমি ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলাম, কখন যেতে হবে মণি আন্টি? মণি আন্টি খুশি হয়ে বললেন, আধ ঘন্টার মধ্যে গেলেই হবে। আমি ধ্রুবকে বলবো তোর জন্য অপেক্ষা করতে, তাই তাড়াহুড়ো করার দরকার নেই। আমি ফোন রেখে আয়নার সামনে এসে দাঁড়ালাম। আয়নায় নিজেকে দেখতে বাকরুদ্ধ হয়ে গেলাম। মাত্র ১৬ দিনে এই শরীরে স্বাস্থ্য হ্রাস পেয়েছে অস্বাভাবিক মাত্রায়। চোখের নিচে পড়েছে নিখুঁত কালো কালি ঢাকা, ঠোঁট মুখ শুকিয়ে একদম বিধ্বস্ত অবস্থা। এভাবে কি ধ্রুবর সামনে যাওয়া ঠিক হবে? আকাশ পাতাল চিন্তা ভাবনা করে অবশেষে রওনা হলাম। প্রায় ৪০ মিনিট সময় নিয়েছি রেস্টুরেন্টে আসার জন্য। রেস্টুরেন্টে আসার সাথে সাথে মনে পড়লো আমি ধ্রুবকে চিনি না। ছোটবেলায় দেখেছিলাম, কিন্তু বড় হওয়ার পর দেখা হয়নি। রেস্টুরেন্টের ভিতর এসে থমকে দাঁড়ালাম। আশেপাশে নজর দিয়েও কাউকে ধ্রুব হিসেবে চিনতে পারলাম না। হঠাৎ করে খেয়াল করলাম কর্নারে একটা টেবিল থেকে এক লোক হাতের ইশারায় আমাকে ডাকছে। আমি কিছুক্ষণ চেয়ে থেকে নিজেকে সেদিকে পা বাড়ালাম। টেবিলের সামনে এসে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। এই মানুষটাই ধ্রুব কিনা তা নিয়ে এখনও ক্ষীণ সন্দেহ আছে। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়।